প্রথম স্টেপটা ছিল হচ্ছে আইসো থার্মাল কি ছিল, এক্সপানশন ছিল। আমি এটা একটু রিকল করে দেই যেটা কিভাবে আসে। হ্যাঁ, আইসোথার্মাল এক্সপানশনটা একটু ভালো মতো আবার একটু রিকল করার জন্য ফিগারটা ড্র করতে হবে। ফিগারটা কি ছিল, এইখানে এরকম হচ্ছে একটা কিনেছিলাম। আচ্ছা, নিচের পার্টটাতে করে দিয়ে দিই। তোর হাত কাঁপতেছে। এখন হচ্ছে এখানে এরকম একটা পিস্টন লাগে। উপরেরটা কি বলতো, উপরের পার্টটা কি একজন বলো। এই পার্টটা কি, উপরের এই পার্টটা সিলিন্ডার। উপরের এই পার্টটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, আর নিচের পার্টটা কি? ওই যে যেখান থেকে তাপ নেবে, হিট সোর্স। ওই যে তাপ নেবে যে, হ্যাঁ, বা হচ্ছে তাপ উৎস। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম এখানে যে সিলিন্ডারটা হচ্ছে কেমন থাকে। সিলিন্ডারের হচ্ছে তিন সাইডে হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি থাকবে, নিচের সাইডে কোনো অ্যাডিয়াবেটিক বাউন্ডারি থাকবে না, শুধুমাত্র ডায়াথার্মিক বাউন্ডারি থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে এই দিক দিয়ে শুধুমাত্র হিট পাস করতে পারবে, কিন্তু এই দিক দিয়ে কোনো ধরনের হিট বা তাপ শক্তি সে ভিতরে ঢুকতেও না, বাইরেও হবে না। ঠিক আছে, এটা আর কি এখানে কনসেপ্টে বলা ছিল। উপরের পার্টটুকু সিলিন্ডার আর নিচের পার্টটা হচ্ছে হিট সোর্স। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য যেটা করছিলাম আর কি, করছিলাম হচ্ছে যে এখানে কিছু ভর রেখে দিছিলাম। এই ভরটা তোমাদের ইচ্ছা, আমি বোঝার জন্য রাখছি। তুমি যদি নাও রাখো তাতেও কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি, তোমরা যদি এখানে এইখানকে এই যে আমি এখানে ছোট্ট ছোট্ট গুলো কিছু ভর রেখে দিছিলাম, এই ভরের কনসেপ্টটা তুমি যদি নাও রাখো, ছোট 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 কিছু ভর রেখে দিছি, এই যে এই পিস্টনের উপর আমি ছোট ছোট কিছু ভর রেখে দিছি বা মাছ রেখে দিছি। এই মাছগুলো তুমি যদি রেখে দাও তাতেও প্রবলেম নাই, না রাখলেও সমস্যা নাই, আমি বোঝার জন্য বলছিলাম। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এটা পিস্টন আর এইখানে হচ্ছে তোমার সেই আইডিয়াল গ্যাসটা এক্সিস্ট করতেছে, হুম, আর হচ্ছে এইটার মধ্যে হচ্ছে তোমার কিছু টেম্পারেচার বা হচ্ছে বা কিছু তাপ শক্তি মানে উৎপন্ন হয়ে আছে নিচের যে হিট সোর্সটা আছে সেটার মধ্যে। তাহলে কি মানে কি হবে নরমালি, যদি তুমি মানে এই ভরের কনসেপ্টটা নাও নিয়ে আসো, এটা যদি নাও নিয়ে আসো, তাহলে কি হবে যে আসলে এইখান থেকে তাপ নিয়ে কোনখান থেকে যদি গ্যাস তাপ নেয় বা তাপ গ্রহণ করে, গ্যাস তাপ গ্রহণ করলে কি হয়, তাপ মানে গ্যাসটা কি এক্সপান্ড করে, মানে গ্যাসটা কি প্রসারিত হয় নাকি গ্যাসটা সংকুচিত হয়, একজন বলো তো। তুমি হচ্ছে প্রসারিত হয়। হ্যাঁ, গ্যাসে তুমি যদি তাপ দাও, গ্যাসে তুমি যদি তাপ দিবা তাহলে সে কি হবে, গ্যাসটা হচ্ছে এক্সপান্ড করবে বা হচ্ছে কি যে প্রসারিত হবে। ঠিক আছে, এক্সপান্ড করবে বা প্রসারিত হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি মাসের কনসেপ্ট আনো তাতেও সমস্যা নাই, না আনলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই তাপটা এখান থেকে, এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। অন্য কালার কোথায়, এই যে হ্যাঁ, এইখানে এই যে এই পার্ট থেকে যখন সে তাপটা দিবে, তাপ উৎস থেকে সে যখন তাপ দিবে, ঠিক আছে, তখন হচ্ছে এই গ্যাসগুলা ভিতরে আইডিয়াল গ্যাসগুলা কি করবে, সে হচ্ছে এক্সপান্ড করবে। এক্সপান্ড করলে এইখানকার এই যে মানে যতটুকু পোর্শনের মানে গ্যাস ছিল বা হচ্ছে সিলিন্ডারের মানে যে যেই পোর্শনটা ছিল, এইটা কিছুটা উপরের দিকে উঠে যাবে, এই সিলিন্ডারটা কিছুটা উপরে উঠে যাবে। যেহেতু গ্যাসটা হচ্ছে কি এক্সপান্ড করবে, গ্যাস যদি এক্সপান্ড করে তাহলে কি সিলিন্ডারের কিছুটা ভলিউম তো বাড়বে, তাই না। সিলিন্ডারের ভলিউম তো বাড়বে, তা আলটিমেটলি ঘুরে ফিরে তুমি এটাও বলতে পারবে যে গ্যাসের আয়তন বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, গ্যাসের আয়তন বৃদ্ধি পাইতেছে। এখন আরো একটা কথা বলছিলাম, এই হিট সোর্সের টেম্পারেচার হাইয়েস্ট হতে পারে কত পর্যন্ত, আমরা ধরে নিই T1 পর্যন্ত। যদি T1 পর্যন্ত হয় তাহলে কি হয় যে এইখানে সে হচ্ছে সিলিন্ডারটা অতক্ষণ পর্যন্তই তাপ নিবে যতক্ষণ না এর টেম্পারেচার, সিলিন্ডারের টেম্পারেচার হচ্ছে T1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই দুইটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত হিট সোর্স থেকে সিলিন্ডারটা হচ্ছে তাপ নিবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার T1 এর পরিমাণটা। বুঝা গেল। ঠিক আছে, এখান থেকে হিট অ্যাবজর্পশন সে কতক্ষণ করবে বা হিট সে মানে কতক্ষণ শোষণ করবে, তুমি লিখে নিতে পারো যে তাপ শোষণ করবে যতক্ষণ না
সিলিন্ডার স্যার একটু জোরে বলেন। আচ্ছা, এই আমার কথা আস্তে শোনা যাচ্ছে না তো মনে হয়। একজন বলো তো। আমি তো যথেষ্ট জোরে স্যার বলছি। আমার আস্তে আস্তে শোনা যেতেছে। হ্যালো। হ্যাঁ স্যার, একটু আস্তে আস্তে স্যার আচ্ছা, আস্তে শোনা যায় কি কোনো কারণ? দেখি, লেট মি চেক। না তো সব তো ঠিকই আছে রাইসা। তুই কি ইয়ারফোনে? না স্যার। তাহলে সাউন্ডটা বাড়াও, অথবা তোমার ফোনে যদি মেসেঞ্জারে মাঝখানে কল আইসা থাকে তাহলে তুমি আস্তে আস্তে শুনবা, কারণ এই টাইমে হ্যাঁ দুইটা অডিও কল আসছিল না। হ্যাঁ হ্যাঁ, কল আসছিল, কথা আরেক ফোনে বলতেছে। কথা হয় নাই, বাট কেটে দিছো, বাট এই এর মাঝখানে তোমার দুইটা অডিও চালু হয়ে যায়। এই জন্য মোবাইল তখন ডিটেক্ট করতে পারে না যে আমি কি করব। তখন হচ্ছে তুমি হচ্ছে মানে মেসেঞ্জারে উইন্ডোটা সরাই দিবা, উইন্ডোটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে সরাই দিবা, তাহলে তুমি শুনতে পারবা না। এটা আমি জানি, এজন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আচ্ছা, আপনি কেমন জানলেন? আর আমি সব জানি, ঠিক। বুঝে গেল। আচ্ছা, এখন হচ্ছে এইখানে তাপ শোষণ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এই সিলিন্ডারটা টেম্পারেচার T1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতক্ষণ না সিলিন্ডারের সিলিন্ডার টেম্পারেচার T1, সিলিন্ডার টেম্পারেচার লিখো, সিলিন্ডার টেম্পারেচার T1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমি হচ্ছে মানে নিজের মতো বুঝাইতে তোমাদের বললাম আর কি। কতক্ষণ পর্যন্ত সে তাপ নিবে, মানে এটা কিভাবে কাজ করে আর কি সেটা বোঝাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে, ঠিক আছে, আমি গত ক্লাসে বলছিলাম যে এই ক্ষেত্রে তুমি যদি গ্যাসের প্রেসারটাকে P1 ধরো, তাহলে এক্সপান্ড করার পরে মানে প্রেসারটা কত হয়ে গেল? মনে করো P2। হ্যাঁ, যেহেতু গ্যাসটা এক্সপান্ড করে গেছে, বাইরে থেকে কোনো এক্সট্রা প্রেসার আসে নাই, তাহলে কি যে হচ্ছে এই ক্ষেত্রে প্রেসারটা কমে যাবে না? সরি, উল্টা দিচ্ছি, প্রেসারটা কমে যাবে না, মানে পরের প্রেসারটা কিন্তু কম হবে। তুমি দেখেই বুঝবা যে এখানে বাইরে থেকে কোনো প্রেসার যেহেতু আসতেছে না, তাহলে এই ক্ষেত্রে আমার প্রেসারটা কমে যাবে, ঠিক আছে? জাস্ট মানে ভলিউমটা বেড়ে গেছে। তাহলে আগের ভলিউম যদি V1 হয়, বর্তমানের ভলিউম যদি V2 হয়, তাহলে বর্তমান ভলিউমটা বেড়ে গেল। এবং এই ক্ষেত্রে তুমি জিনিসটাকে এটা উঠানো যায় না। এবং এই ক্ষেত্রে তুমি যদি আরেকটা জিনিস লক্ষ্য করো যে এইখানে তোমার হচ্ছে সিলিন্ডারের হিট সোর্সের টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে T1, মানে দুইটাই T1 যখন হয়ে যাচ্ছে, তাহলে তুমি ইনিশিয়ালি এটাও বলতে পারো যে মানে ইনিশিয়াল টেম্পারেচারটাও T1 এবং পরের টেম্পারেচারটাও T1, মানে এইখানে তোমার টেম্পারেচারের কোনো পরিবর্তনই হয় নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার টেম্পারেচারের মেসেজ আসছে। আচ্ছা, এই মেসেজ দিয়েছে। আচ্ছা, রেড কালার দিয়ে লিখবো না নাকি? আচ্ছা, ঠিক আছে, সরি। ঠিক আছে, আমি বললাম কি রাইসা, দেখো যে এই ক্ষেত্রে তাপ শোষণ মানে দেখো এই যে আমার নিচের যে পার্টটা আছে, যে এই পার্টটা হিট সোর্স, নিচের যে এই যে লাইনের নিচের পার্টটা আছে এটা হচ্ছে হিট সোর্স। হিট সোর্সকে আমরা তাপ উৎস বলতে পারি। তাপ উৎস কারা জানো? যারা হচ্ছে মানে যাদের মধ্যে ইনফিনিট মানে পরিমাণ, ইনফিনিট ক্যাপাসিটি পরিমাণ হিট ধরে রাখার মানে টেন্ডেন্সি আছে, তাদেরকে আমরা হিট সোর্স বলি। ইনফিনিট পরিমাণ মানে অসংখ্য তাপ সে হচ্ছে সরবরাহ করতে পারবে, তাহলে সরবরাহ করতেই থাকবে, তার মধ্যে একদম তাপ ভরা, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে অমুক বন্ধুর ওইটা অনেক বেশি, ওইরকম আর কি, যে ওর কাছে তাপের পরিমাণ অনেক বেশি থাকতে পারবে, ঠিক আছে, ইনফিনিট পরিমাণ, বাট তার টেম্পারেচার কখনো T1 এর বেশি মানে রাইজ করতে পারবে না। এটা আমরা মানে জেনারেল থিওরি অনুযায়ী ধরে নিই। এটা আর কি বলছি যে তাপ উৎসের মানে টেম্পারেচারটা T1 হবে, ঠিক আছে, এর বেশি হবে না, যদিও তার মধ্যে ইনফিনিট ক্যাপাসিটি পরিমাণ হচ্ছে তোমার তাপ ধরে রাখার ক্ষমতা আছে, এটা আমরা জানি। আরেকটা কথা সেটা হচ্ছে যে যে মানে যখন আমরা সাইকেলটা শুরু করলাম, তখন এর টেম্পারেচার যখন এই যে এই মানে কি বলে এই হিট সোর্সের টেম্পারেচার যখন T1 হয়ে গেল, হ্যাঁ, যখন T1 হয়ে গেল তখন এই হিট সোর্স থেকে তো তাপ এদিকে যাবে। মনে করো প্রথম অবস্থাতে এই যে এই সিলিন্ডারে কোনো টেম্পারেচার ছিল না, তাহলে মনে করো যে কোনোটা মানে নরমাল রুম টেম্পারেচার সে ছিল বা সিলিন্ডারের ভিতরে টেম্পারেচার এসে ছিল, তো যখন এইখানে টেম্পারেচার T1 হয়ে গেল, যেহেতু হিট পাস করবে এক সময় কি এরা যেহেতু লেগে লেগে আছে, এরকম লেগে লেগে আছে, তাহলে কি এরা হিট মানে
থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এটা 30 হইলে এটাও 30 হয়ে যাবে, হ্যাঁ, এটা 50 হইলে এটাও 50 হয়ে যাবে, তাই না? যেহেতু এদের মাঝখানে ডায়াথার্মিক বাউন্ডারি আছে। ঠিক আছে ভাই, এটাই বলছি আর কি, যে এইটা যখন T1 হয়ে গেল আস্তে ধীরে সে এইটার টেম্পারেচারটাকেও T1 বানাই ফেলবে, মানে সিলিন্ডারের টেম্পারেচারটাকেও সে T1 বানাই ফেলবে। এটাই বলছি যে এই T1 যতক্ষণ সে বানাবে এর মাঝখানে যে তাপটা শোষণ করবে সেটাই হয়ে যাবে তখন সিলিন্ডারের তাপ আর কি। ঠিক আছে, T1 এটা T1 এটা T1 হইলো মাত্র, এটা T1 হয়েছিল, এটা T1 মাত্র হইলো। তাহলে T1 পর্যন্ত হইতে তার ভিতরে কিছু তাপ ঢোকা লাগবে না সিলিন্ডারের ভিতরে, তাহলে এমনি টেম্পারেচার রাইজ করবে না। সেটাই বলছি যে তাপটা ততক্ষণই শোষণ হবে যতক্ষণ না সিলিন্ডারের টেম্পারেচারটা T1 হইতেছে। এরপরে যখনই T1 হয়ে যাবে, যখন এটাও T1 হয়ে গেল এটাও T1 হয়ে গেল, তখন আর এদের মাঝখানে কোনো হিট ট্রান্সফার হবে না, এটাই বুঝাইছি। ওকে, এদের মাঝখানে কি হবে না? হিট এক্সচেঞ্জ হবে না, মানে তাপ তাপ আদান প্রদান হবে না, তাপ আদান প্রদান হবে না, এটা বললাম। তো এই ক্ষেত্রে আমি কিছু জেনারেল ফেনোমেনা খেয়াল করলাম, যেহেতু আমি বাইরে থেকে এক্সট্রা প্রেসার দিচ্ছি না, ঠিক আছে, তাহলে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা, ঠিক আছে, তাহলে ওইটা তুমি একটু ভালো করে দেখো যে আগে কিন্তু মানে বেশি কমপ্রেসড অবস্থায় ছিল, ঠিক আছে, তার মানে তার ভিতরে প্রেসার বেশি ছিল। এখন যেহেতু সিলিন্ডারটা একটু রিল্যাক্স হয়ে গেছে, সিলিন্ডারটা এখানে ছিল, এখন এখন পিস্টনটা উঠে একটু এইরকম জায়গায় চলে আসছে, পিস্টনটা এখানে চলে আসছে, উপরে চলে আসছে, তাহলে কি হলো যে এটার ভিতরে প্রেসার কিছুটা কমে গেল না? আমি যদি পরের প্রেসারটাকে P2 ধরি আর আগের প্রেসারটাকে P1 ধরি, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে P1টা P2 থেকে বড়, হ্যাঁ, এটা বলা যাবে। আর যেহেতু গ্যাসটা এখন একটু এক্সপ্যান্ড করে গেছে, তাহলে পরের ভলিউম যদি আমি V2 ধরি, হ্যাঁ, আর হচ্ছে আগের ভলিউম যদি আমি V1 ধরি, তাহলে আমি বলতে পারবো যে পরের ভলিউমটা বড়, এগুলো বলা যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু মানে যখন সাইকেলটা কমপ্লিট হয় তখন সিলিন্ডারের শেষের টেম্পারেচার আবার হচ্ছে T1 এ ব্যাক করে, এটা আমরা লাস্টের দিকে দেখবো আর কি। এই জন্য আমি এইটা মানে ধরে নিতে পারি কাইন্ড অফ যে সিলিন্ডারের আগের টেম্পারেচারও T1 ছিল এবং লাস্ট টেম্পারেচারও T1ই থাকবে, এই জন্য এটার কোনো চেঞ্জ নাই। আর টেম্পারেচার যেখানে চেঞ্জ হয় না সেখানে আমরা আইসোথার্ম বলতে পারি, বা আইসোথার্মাল কন্ডিশন, আইসোথার্মাল প্রসেস বলতে পারি। যেখানে টেম্পারেচারের চেঞ্জ হয় না সেইটাকে আমরা আইসোথার্মাল চেঞ্জ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আইসোথার্মাল চেঞ্জ এটা বলা যাবে, যেহেতু এখানে এক্সপান্ড হইতেছে, তাহলে এটা আইসোথার্মাল এক্সপানশন, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আইসোথার্মাল এক্সপানশন। এটার জন্য একটা গ্রাফও মেবি তোমাদেরকে দেখানো হয়েছিল, আমি এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এটা গ্রাফ দেখানো হয়েছিল কিরকম, যে তুমি যদি ওই কোঅর্ডিনেট গুলাকে এখানে প্লট করো, তাহলে তোমার ইন্ডিকেটর ডায়াগ্রাম অনুযায়ী, হ্যাঁ সরি, ইন্ডিকেটর ডায়াগ্রামে এক্স অক্ষ বরাবর কি থাকে কারো মনে আছে? হ্যাঁ স্যার, কি বললেন? ওই যে উপরে থাকবে হচ্ছে P আর নিচে B। এটাকে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম আর কি, যেটা হচ্ছে ইন্ডিকেটর, বাংলায় ইন্ডিকেটর ডায়াগ্রাম, বা বাংলায় বললে এটাকে বলা হয় হচ্ছে নির্দেশক চিত্র আর কি। এটা তোমাদেরকে আমি আগে পড়াইছি, রাইসা একটু দেখে নিয়ে, সমস্যা নাই, না পারলে পরে জিজ্ঞেস করে। নির্দেশক চিত্র হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর মানে ভলিউম থাকে বা আয়তন থাকে, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রেসার বা চাপ থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি হচ্ছে পয়েন্ট গুলাকে লোকেট করব, যেমন আমি যদি এইখানে একটা পয়েন্ট ধরে নেই, আর এইখানে একটা পয়েন্ট ধরে নেই, তাহলে এই ফিগারটা এসে কাইন্ড অফ এরকম হবে। হ্যাঁ, মিলল না কেন? তাহলে তোমার ফিগার অনুযায়ী বা আগের কথা অনুযায়ী P1 কি ছিল? P1 ছিল P2 থেকে বড়, আর V1 ছিল V2 থেকে ছোট। তাহলে এইখানে দেখো তো, তুমি P1 কোনটাকে প্লট করবা? এটাকে P1 প্লট করবা নাকি এটাকে P1 প্লট করবা? দেখো তো তোমার লজিক কি বলে, বড় কোনটা মানে বেশি হবে কোনটাতে? এইটাতে বেশি হবে না গ্রাফ অনুযায়ী, বা এই যে এখানকার থিওরি অনুযায়ী, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি এটার মধ্যে P1 প্লট করতে পারবা না, ঠিক আছে, এটাতে P1 প্লট করতে পারবা না, এটাতে প্লট করতে পারবা না, এটা তোমার তাহলে P2 দেওয়া লাগবে। আবার দেখো
এখানে ছিল V1 আর এখানে ছিল V2, V2 বড়, তাহলে দেখো তো এখানে V2 কোনটাতে প্লট করবা, V2 প্লট করবা এই যে এইটাতে, কারণ V হচ্ছে x অ্যাক্সিস বরাবর, V2 বড়, V1 হচ্ছে ছোট। এবং এই পুরা লাইনটার উপরেই আমার টেম্পারেচার ছিল T1, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, পুরা লাইনটার উপরে টেম্পারেচার ছিল T1, এটার উপরে কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে তোমার আইসোথার্মাল এক্সপানশনের গ্রাফ। আবারও বলতেছি, আইসোথার্মাল এক্সপানশনের গ্রাফ কিসের মধ্যে, কার্নো সাইকেল বা কার্নো চক্রের মধ্যে। আইসোথার্মাল এক্সপানশনের গ্রাফ কিসের মধ্যে, কার্নো চক্রের মধ্যে। হ্যাঁ এটা, কারো এই জিনিসটা বুঝতে প্রবলেম হলে আবার বলো, এটা আমি লাস্ট ক্লাসেও আলোচনা করছি, আবার করে দিলাম। ওয়েটের ব্যাপারটা তুমি হচ্ছে নিজের ইচ্ছা মতো বুঝে নিলেও হবে, ওয়েটটা তুমি রাখলেও সমস্যা নাই। হ্যাঁ, ওয়েটের ব্যাপারটা তুমি রাখলেও প্রবলেম নাই, ওয়েটটা রাখলে তুমি আস্তে আস্তে ওয়েট গুলাকে উঠাবা, আস্তে আস্তে ওয়েট গুলাকে উঠাবা, তাহলে ওই আস্তে আস্তে কনসেপ্টটা আর কি হচ্ছে আইসোথার্মকে ইন্ডিকেট করে মেইনলি। স্যার V1 আর V2 বুঝি নাই, V1 আর V2 মানে প্লট করাটা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো আপু, আমি ওই আগে থেকে মানে একটু আগে দেখাইলাম কি যে আগের মানে যখন এক্সপানশন হয় নাই তখন ভলিউমটা একটু, আর এক্সপানশন ভলিউম হওয়ার পরে ভলিউমটা একটু, তাহলে এটা V1 এটা V2, বড় কোনটা? V2 V2 বড়। বড়। তাহলে এখন তুমি যখন এই যে এই এক্স অক্ষ বরাবর V বসাইতেছো, তুমি যত ডানে যাবা তত কি V এর মান বাড়বে না? তুমি এই যে এইখানে যদি নামাই দাও, তাহলে এইটা হচ্ছে সেই V1, এটা হচ্ছে সেই V2, তাহলে V2 টা বড় হইলো, V1 টা বড় হইলো, ছোট হইলো ওই হিসাবে। আবার তুমি এটাকে লাগাই দাও, P1 টা যেহেতু বড়, তাহলে P1 এর মানটা এখানে যে P1, আর এটাকে পিছনের দিকে বাড়াই দাও, এটা হচ্ছে P2 যেই পয়েন্ট। ঠিক আছে, যেহেতু P2 টা ছোট। এখন বুঝছো আইসা? জি স্যার। ঠিক আছে। আর এই যে ওয়েটের ব্যাপার যেটা বললাম, ওয়েটের ব্যাপারটা হচ্ছে আচ্ছা ওয়েটের ব্যাপারটা হচ্ছে যেহেতু আবার না গেছে কেন, যাই হোক, আচ্ছা ওইটা চলে গেছে। মানে ওয়েটের ব্যাপারটা কি যে তুমি যদি আস্তে আস্তে ওয়েট গুলা সরাও তাহলেও সেম ফেনোমেনা হবে। হ্যাঁ, তুমি ওই যে ওখানে যে তুমি সিলিন্ডারের উপরে হচ্ছে এই যে এটা সিলিন্ডার না, এটা সিলিন্ডার আর নিচেরটা হচ্ছে তোমার সেই হিট সোর্স, তুমি যদি এখানে ছোট ছোট কিছু মাছ রেখে দিতা, তাহলে এগুলা তুমি যদি আস্তে আস্তে সরাই ফেলতা, তাহলে এই সিলিন্ডারের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হইতো যে আমি এখন একটু উপরের দিকে উঠে যাব, একটু উপরের দিকে উঠে যাব, এই টেন্ডেন্সি ক্রিয়েট হইতো। ঠিক আছে, ওইটার মধ্যেও আইসোথার্মাল এক্সপানশন হয়। এই মাসের থিওরিটা অনেক জায়গায় বলে, অনেক জায়গায় বলে না। আমি এইভাবে বুঝতাম তোমাদের বয়সে, তাই আমার এই মাসের থিওরিটা বারবার চলে আসে। ঠিক আছে, মাস মানে ভর, আবার কোনো কিছু না। তাহলে আমরা পরে দেখি, আমাদের হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 টাতে কি বলা ছিল? স্টেপ 2 টাতে বলা ছিল তোমার হচ্ছে হ্যাঁ অ্যাডিয়েবেটিক এক্সপানশন বলা ছিল। মানে কি বাংলায় হচ্ছে তোমার রুদ্ধ, তুমি প্রথমটা যখন বুঝে গেছো তখন হচ্ছে বাকিগুলা তুমি এমনি বুঝবা। রুদ্ধতাপীয় তোমার কি এক্সপানশনের বাংলা কি? এক্সপানশন মানে হচ্ছে কি সম্প্রসারণ, অ্যাডিয়াবেটিক এক্সপানশনটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2 টাতে মানে হবে আর কি। এখন আমি প্রথমটার মধ্যে দেখাইছি যে সিলিন্ডারটা হচ্ছে একটা হিট সোর্সের উপর বসানো। সেকেন্ড যেটা হবে, সেকেন্ডে হচ্ছে তোমার একটা ওই সিলিন্ডারটাই, হ্যাঁ যে সিলিন্ডারটা তোমাকে আমি দেখাইছি, সিলিন্ডারটা সব জায়গাতেই কমন থাকবে, এটা মাথায় রেখো। এই যে তোমার সেই সিলিন্ডার যার উপর একটা পিস্টন লাগানো আছে, যার উপরে এরকম একটা ফ্রিকশন লেস একটা পিস্টন লাগানো আছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোমার সেই সিলিন্ডারটা, বুঝো এটা কিন্তু তোমার এখন মানে কোন অবস্থায় আছে বলতো? এটার মধ্যে ওই যে মাত্র সে হচ্ছে তোমার কোত্থেকে আসলো, হিট সোর্স থেকে, মানে এরকম কিছু একটা নিয়ে আসলো, এটা কিন্তু মাথায় রেখে ব্যাপারটা।
এই সিলিন্ডারটা হচ্ছে তখন কি মানে এরকম নরমাল অবস্থায় আছে আমি ধরে নিলাম, আর নিচে হচ্ছে আমি আমার সেই এখন স্ট্যান্ডটাকে রেখে দিব। ওই যে আমি 4টা কম্পোনেন্ট পড়াইছিলাম, সিলিন্ডার, তারপরে হচ্ছে হিট সোর্স, স্ট্যান্ড, আর হচ্ছে হিট সিঙ্ক। তো আমি নিচে সেই আমার কাঙ্ক্ষিত স্ট্যান্ডটাকে রেখে দিলাম, এবং স্ট্যান্ড জানি কেমন, স্ট্যান্ড হচ্ছে টোটালি কি মনে আছে, টোটালি একটা হ্যাঁ প্রপার বা কি জানি ছিল অ্যাকচুয়াল ইনসুলেটিং ম্যাটেরিয়াল, প্রপার ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সব সাইডে ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা হচ্ছে সব সাইডে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি দেওয়া, মানে এদিক দিয়ে কোনো ধরনের হিট ট্রান্সফার হইতে পারবে না। এখান দিয়ে কোনো ধরনের হিট ট্রান্সফার হইতে পারবে না। আচ্ছা, এখন একটু ভালো মতো বোঝার ট্রাই করো। দেখো এইখানে একটু ইজি হয় কি মানে কি বললে সেটা একটু দেখো। মনে করো তুমি এখানে আবার হচ্ছে ছোট ছোট কিছু ভর রেখে দিছিলা, মানে আগে থেকেই ছিল মনে করো রেখে দিছিলা। এখন যেহেতু তোমার হচ্ছে এইখানে তুমি তোমার সেই স্ট্যান্ডটাকে রেখে দিছো বা পারফেক্টলি ইনসুলেটিং ম্যাটেরিয়ালটাকে রেখে দিছো, যেটার মধ্যে দিয়ে দেখো এদিক দিয়ে কোনো ধরনের এখন আর হিট পাস করতে পারবে না, নো হিট পাসিং। হ্যাঁ, নো না, আচ্ছা ইংলিশে লিখেছি নো হিট পাসিং, মানে হচ্ছে কোনো ধরনের তাপ এদিক দিয়ে পাস করবে না, বা হচ্ছে এদিক থেকে আরেক সাইডে যাইতে পারবে না, নো হিট পাসিং সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে এখন তুমি যদি এই ভরগুলাকে খুব ফাস্টলি সরায় ফেলাও, খুব ফাস্টলি তুমি যদি রিমুভ করে ফেলো বা সরাই ফেলাও, ঠিক আছে ওই জায়গা থেকে, তাহলে একটু বলো তো যে এইখানে এখন সিলিন্ডারটা এখন খুব ফাস্টলি আরেকটু উপরের দিকে উঠে যাবে না? ফাস্টলি একটু উপরের দিকে উঠে যাবে কিনা? হ্যালো, জি স্যার। একটু উপরের দিকে উঠে যাবে ওই একই টাইমে। দেখো তাহলে এখন তুমি যদি মানে এই অবস্থায় প্রেসারটাকে তো তখন কি বলে আসলা, মাত্র সে হচ্ছে স্টেপ 1 থেকে স্টেপ 2 তে ঢুকছিল, তাহলে ইনিশিয়ালটাকে তুমি P2 বললা, তারপরে তাহলে তার আরেকটা কন্ডিশনকে তুমি কি বলবা, P3 বলবা। তাহলে কি যে এই ক্ষেত্রে তোমার এই ওয়েট গুলা ফার্স্টলি রিমুভ করার ফলে তাহলে প্রেসারটা কি মানে আরেকটু মানে এখন কি আরেকটু কমে গেল না? আরেকটু কমে গেল না? বোঝার ট্রাই করো। যেহেতু এখানে আরেকবার এক্সপানশন হইলো, প্রেসারটাকে আরেকটু কমে গেল না? সিলিন্ডারটা যদি উপরের দিকে উঠে যায় প্রেসারটা কিন্তু কমে যাবে। একটু আগে দেখাইছিলাম যেমন ওখানে কি ছিল, প্রেসার P1 ছিল, এখানে ছিল P2, এক্সপানশন হইলো, প্রেসারটা একটু কমে গেল যেহেতু বাইরে থেকে কোনো প্রেসার দেওয়া হচ্ছে না এক্সট্রা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে P2 টা P3 থেকে বড় হবে। ঠিক সেম কেস V2 V3 ক্ষেত্রেও হবে। তুমি যদি আগেরটাকে V2 বলো, পরেরটাকে এটার পরেরটাকে V3 বলো, তাহলে এক্সপান্ড হওয়ার আগেরটা হচ্ছে V2, পরেরটা V3, তাহলে এক্সপান্ড করছে তাহলে V3 বড়। এখন আরেকটা কথা, এখন আসো, এখন দেখো এইটার মধ্যে কিন্তু T1 টেম্পারেচার হয়েই আছে, তাই না? এখন কিন্তু এটার মধ্যে T1 টেম্পারেচার হয়েই আছে। T1 কিন্তু হয়েই আছে। এখন কথা হইতেছে এই যে T1 হয়ে আছে, যেহেতু সে মানে এদিক থেকে কোনো ধরনের হিট পাস করতে পারতেছে না, তাহলে কি, তাহলে তার টেম্পারেচারের কি পরিবর্তন হবে না? এখন ভালো মতো বুঝো, এখন তার টেম্পারেচারের পরিবর্তন হবে না? দেখো তো, কারণ কি তার এখানে প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভি মানে ভি এর পরিমাণটাও চেঞ্জ হচ্ছে। এখন তো সে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে পারবে না। কিভাবে কনস্ট্যান্ট রাখবে? কনস্ট্যান্ট সে তখনই রাখতে পারতো যখন একটা ফেভারেবল কন্ডিশন বা হিটের পাসিং হয়ে সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যেতে পারতো। তখন হয়তো T1 এখানে ছিল, পরে আবার সে আবার ঘুরে ফিরে স্ট্যান্ডটাকে T1 বানাই দিতে পারতো, যদি হিট পাস হইতো, যদি। কিন্তু এখানে তো হিট পাস সে করতে পারলো না। হিট পাস না করতে পারলে তাহলে কি এখন তার ভিতরের টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? বোঝা গেল? হ্যালো, কি কিছু বলে না? স্যার আবার বলেন তো। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি নরমাল একটা ফেনোমেনা বুঝাই। মনে করো হচ্ছে একটা একটা গ্যাস, মনে করো হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে আছে, মনে করো একটা গ্যাস, এই গ্যাস 50 ডিগ্রি সেলসিয়াসে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন সে এইখানে এমন একটা বাউন্ডারি পাইলো, এই পাশে একটা অবজেক্ট আছে, এই পাশে এমন একটা বাউন্ডারি পাইলো, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে মনে করো এটা একটা অ্যাডিয়াবেটিক বাউন্ডারি বা হচ্ছে ইনসুলেটিং বাউন্ডারি পাইলো, যেটা দিয়ে তাপ এদিক থেকে এদিকে যাইতে পারবে না। এখানে কিছু তাপ ছিল, এখানে কিছু তাপ প্রেজেন্ট ছিল, এখানে কিছু তাপ প্রেজেন্ট ছিল, তাহলে কি এখান থেকে এখানে তাপ যাবে, আসবে? সম্ভব? থিওরি অনুযায়ী থিওরিটিক্যালি আসবে না, আসবে না কিন্তু, ঠিক আছে? এটা বোঝা গেল? আসবে না।
তাহলে এখন তুমি যখন এই যে এই 50 ডিগ্রির মধ্যে তার প্রেসারটাকে চেঞ্জ করে দিচ্ছ, তার ভলিউমটাকে চেঞ্জ করে দিচ্ছ, হ্যাঁ, যেহেতু তাপ যাওয়া আসা করতে পারতেছে না, তাহলে এখন কি তার ভিতরের টেম্পারেচারটা পরিবর্তন হবে লজিক্যালি কিভাবে? এটা তোমাদের কোশ্চেন আসতে পারে না? আচ্ছা, তুমি একটু ভালো করে খেয়াল করো যে কোন একটা মানে কোন একটা কিভাবে বুঝাই, তোমরা ইয়া দেখছো না, এটার নাম কি জানি বলে, সিএনজি তে, হ্যাঁ সিএনজি তে, হ্যাঁ ভালো মতো বুঝো, সিএনজি তে যখন হচ্ছে তোমার যখন গ্যাস ভরে তখন কি হয় বলো তো, গ্যাসটাকে কম্প্রেস করা হয় না? সরি, হ্যাঁ তখন হচ্ছে গ্যাসকে কি করা হয়, গ্যাসটা কম্প্রেস করা হয়। হ্যাঁ, তো গ্যাস কম্প্রেস করলে যখন গ্যাসটাকে কম্প্রেস করে ঢুকানো হইতেছে তখন কি, তখন হচ্ছে গ্যাসের কিন্তু টেম্পারেচারটা বৃদ্ধি পায় বা ইনক্রিজ করে, তাই না? গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায়, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায় কিভাবে? কারণ তুমি যদি ওইখানে সিলিন্ডারটাকে ধরো দেখবা যে অনেক গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। তাহলে এটার ভাইস ভার্সা উল্টা ফেনোমেনা কি হবে, যে তুমি যদি এখন গ্যাসটাকে এক্সপান্ড করো, গ্যাসটাকে এক্সপান্ড করো তাহলে কি কি যেটা টেম্পারেচারটা ফল করবে না আগের থেকে, গ্যাসটাকে এক্সপান্ড করে ফেললে? বুঝা গেছে? কারণ এইখানে তো আর টেম্পারেচারটা বাইরে বের হওয়ার সুযোগ নাই, টেম্পারেচারটা বা হিটটা তো বাইরে বের হওয়ার সুযোগ নাই। হিট যদি বাইরে বের হইতো তাহলে না আমি বলতে পারতাম যে T1টা কনস্ট্যান্ট। হ্যাঁ, T1 কনস্ট্যান্ট কখন হইতে পারবে, যখন হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যেতে পারবে দুইটাই, তাহলে T1 সমান সমান T1, তখনই আমি আইসোথার্মাল করতে পারবো। কিন্তু যখন T1 এখানে আছে কিন্তু এখানে সে যাওয়ার হিট যাওয়ার কোনো পথ পাইতেছে না, তাহলে তো T1 কখনো T1 হইতে পারবে না, T1 হয়তো T2 হয়ে যাবে বা T3 হয়ে যাবে। এই জন্য বোঝা গেছে এখন কনসেপ্টটা? বোঝা গেছে? হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। ওই যে স্যার আপনি এটা এই ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক এক্সপানশনের ক্ষেত্রে চাপ দিয়ে মানে চাপের একটা ভর উঠানো দিয়ে বললেন না, উদাহরণ দিলেন না, হ্যাঁ তো ধরেন উপরে ভর থাকলো না, তখন ওটা কিভাবে সম্প্রসারণ হবে, মানে পিস্টনটা উপরে উঠবে কেন? তখন ওখানে কিভাবে এটা উপরের দিকে উঠবে, তাই তো? হ্যাঁ স্যার, আমি তো তাপও দিতেছি না বা তাপও তো আসতেছে না, যার কারণে হচ্ছে এটা ভলিউম বৃদ্ধি পায়, এটা উপরে উঠে যাবে। আচ্ছা, তুমি কি কখনো তোমার আমি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করি, তুমি কখনো টিভিতে মানে দেখছো কি যে ওই যে বিভিন্ন ক্রুড অয়েলের বিজ্ঞাপন দেয়, দেখবা যে প্রথমে ইঞ্জিনটা একটু আস্তে ঘুরে পরে ধাপ করে জোরে করে ঘুরে, এরকম দেখছো? না, খেয়াল করো নাই? অ্যাডভার্টাইজমেন্ট, খেয়াল করো নাই? এমন অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি নাই স্যার। মানে হচ্ছে যে ইঞ্জিনটা যখন ঘুরে তখন তুমি প্রথমে আস্তে করে যদি একটু স্লো মোশন করে দেখো তাহলে দেখবা যেটা প্রথমে আস্তে ঘুরে, মানে ইট মুভস রিয়েলি স্লোলি, ঠিক আছে, এবং পরের দিকে যেটা ঘুরবে সেটা হচ্ছে খুব ফাস্ট মুভমেন্ট করবে, ঠিক আছে। ওটা দিয়ে কিছুটা বোঝা যায় আর কি, ওখানে হচ্ছে প্রথম মুভমেন্টটা হচ্ছে তোমার আইসোথার্মাল। হ্যাঁ, তো প্রথমে যখন আইসোথার্ম হয়ে যায়, আইসোথার্ম হইলে তখন সে কিছু মানে ওয়ার্ক করার বা এনার্জি পেয়ে যায় না, ওয়ার্ক করার মানে ক্ষমতা পেয়ে যায় না সুমনা, কিছু কিছু পরিমাণ ওয়ার্ক করার ক্ষমতা কিন্তু পেয়ে যায়। তো ওয়ার্ক করার ক্ষমতা পেয়ে গেলে পরের ওই ওয়ার্কটা তাকে ওই পরিমাণ এক্সটেন্ড করে দেয়, ঠিক আছে, যে তুমি এরপরে আরো আরো কিছু পরিমাণ এক্সটেন্ড হও, আরো কিছু পরিমাণ এখানে এক্সপানশন করে ফেলো, ঠিক আছে। এটা ওখানে তাকে অ্যালাউ করে যে তুমি আরো কিছু পরিমাণ ফাস্ট এক্সপানশন করে ফেলো। প্রথমটুকু সে যতক্ষণ দেয় সেটা হচ্ছে খুব স্লো, এবং পরের পার্টটুকু খুব ফাস্ট, সে ওখান থেকে আগের ওয়ার্কটা দিয়ে সে কাজ করে। এই ক্ষেত্রে টেন্ডেন্সি যে অনেকটা কিছুটা হচ্ছে ইনার্শিয়ার মতো বা হচ্ছে জড়তার মতো, জড়তা, ঠিক আছে, যে একটু টেন্ডেন্সি পাইলেই সে হচ্ছে এরকম কাজ করে ফেলে। ওই যে আমরা বলি না যে একটা পেন্ডুলাম আমরা হচ্ছে এইখানে টাইনে এখানে ছেড়ে দিলেই সে কিন্তু এইভাবে এইখানে আইসা থেমে যাওয়ার কথা, কিন্তু এই যে সে এইখানে এতটুকু আসার পরে সে আবারও এই যে এখান থেকে টেন্ডেন্সি বা একটা ভলিউম মানে একটা ভেলোসিটি নিয়ে আসলো, এই ভেলোসিটি নিয়ে আবার হচ্ছে এখানে গেল, আবার এরকম মানে এরকম করে কন্টিনিউয়াস হইতেই থাকে কন্টিনিউয়াস একটা প্রসেস। অথবা তোমরা হচ্ছে ক্লাস 10 এ একটা মোটর মনে হয় এরকম করে আসতো, যে এরকম, হ্যাঁ এরকম কিছু একটা ছিল না, ছিল থাকার কথা, এদিক দিয়ে এই যে এখান দিয়ে কারেন্ট ঢুকে এদিক দিয়ে কারেন্ট বের হয়,
এখানে হচ্ছে তোমার সেই নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল মনে হয়, আই থিংক সো। ঠিক আছে, নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল। তখন কি হয় যে এটা হচ্ছে এটাকে একবার ঘুরায়, একবার ঘুরাইলে পরে হচ্ছে টেন্ডেন্সির কারণে, এর জড়তার কারণে সে হচ্ছে আরেকবার ঘুরে যায়, পরে হচ্ছে আবারও সেই ইনিশিয়াল পজিশনে চলে আসে, আবার ঘুরে যায়, এভাবে ঘুরতে ঘুরতে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যায়। ঠিক আছে, কিছুটা জড়তার কারণে এরকম হয়। এখন বোঝা গেল? আমি ভর দিয়ে রেকর্ড করতে মনে ছিল না। আমি রেকর্ড যেহেতু করতেছি আমি আরেকবার বলে দেই, এটা হচ্ছে কি যে এখানে আমি এই ভ্যালু গুলাকে এখানে ইন্ডিকেটর ডায়াগ্রামে পুট করে দিছি, সেহেতু মনে হয় নাই। যাই হোক, ইন্ডিকেটর ডায়াগ্রামে পুট করে দিলে যেহেতু P2 এর ভ্যালুটা হচ্ছে P3 থেকে মানে বেশি, এজন্য হচ্ছে P2 টাকে উপরে লিখছি, আর হচ্ছে এখানে V2 এর ভ্যালুটা হচ্ছে V3 থেকে কম, তাই V2 টাকে এই সাইডে লিখছি, V3 টাকে এটাকে লিখছি। আর এখানে হচ্ছে ইনিশিয়ালে টেম্পারেচারটা T1 আর পরের অবস্থাতে টেম্পারেচার T2, এই দুইটা টেম্পারেচারটাকে আমি আলাদা করে লিখে দিচ্ছি। এটাই হচ্ছে আমার সেই অ্যাডিয়াবেটিক কার্ভ। আর এটা ছিল আগেরটাতে কি ছিল, এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ, যেখানে টেম্পারেচারটা সেম ছিল। আর অ্যাডিয়াবেটিকের মধ্যে কিন্তু টেম্পারেচার সেম হবে না। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হইলে আমাকে বলতে পারো, চুপ করে বসে থেকো না। স্যার মিষ্টি খাওয়াবেন না স্যার? হ্যাঁ, খাওয়াবো। চলে আসো এদিকে, এই যে ফোন দাও। টিপটা হ্যাঁ, টিপটা কইছি, টিপটা। ইচ্ছা বলে লাভ আছে? তোমাদের যদি ট্রিট দিয়ে চাইছিলাম বাট তোমরা তো নিলা না, আমাদের মতো হতভাগা বলার নেই। আল্লাহ রে, আদিম যুগের কাহিনী নিয়ে শোনানো পড়েছে। হইছে ভাই, আর বলবো না কাউরে ভাই। আচ্ছা, এখন হচ্ছে কি করবা? এখন হচ্ছে আবারও সেই তুমি মানে কি করবা, সেই পিস্টন আঁকবা, সরি সিলিন্ডারটা আঁকবা পিস্টন সহ আর কি। ঠিক আছে, এখন এই সিলিন্ডারটা তুমি হচ্ছে সরি সিলিন্ডারের তো নিচে ইয়া থাকে না। ঠিক আছে, এটা সিলিন্ডার। আর এখন তুমি যেটা দিবা সেটা হচ্ছে নিচে, এটা হচ্ছে তাপ গ্রাহক বা হিট সিঙ্ক। এটা কি? এটা হচ্ছে হিট সিঙ্ক। হিট সিঙ্কটা মানে কি? হিট সিঙ্ক মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার কোনো বস্তু তাপ ছাড়তে পারে, এটা হচ্ছে কি হিট সিঙ্ক। আর হিট সিঙ্কটা কি? হিট সিঙ্কটা হচ্ছে যেখানে কোনো বস্তু তাপ ছেড়ে দেয়, তাপ ছেড়ে দেয়। তোমার গরম লাগলে যেমন তুমি তুমি তোমার শরীর থেকে খালি ঘাম বের হইতে থাকে, তুমি তাপ ছাড়তে থাকো, আস্তে আস্তে ঠান্ডা হও, এরকম আর কি। এরকম আর কি সিলিন্ডারটা এখানে তাপ ছাড়বে, হিট সিঙ্ক। ঠিক আছে, হিট সিঙ্কটার টেম্পারেচার হাইয়েস্ট কত হতে পারে? T2। আচ্ছা, এখন এইটার মেকানিজমটা কি দেখো। তোমার সিলিন্ডারটা কিন্তু যখন স্ট্যান্ডের উপরে ছিল তখন তার ফাইনাল টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার ছিল T2। আর হিট সিঙ্কে কিন্তু এখন কোনো টেম্পারেচার নাই, মনে করো নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু নাই, তাহলে এইখানকার যে এখন এখানে তো হিট আদান প্রদান হবে, তাই না? কারণ কি এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডিয়াবেটিক বাউন্ডারি দেওয়া নাই। ঠিক আছে, এই যে এইটার মধ্যে কিন্তু কোনো অ্যাডিয়াবেটিক বাউন্ডারি দেওয়া নাই, যে লাল পোর্শনের মধ্যে। এটা হচ্ছে নরমাল মানে ডায়াথার্মিক বাউন্ডারি দেওয়া। ঠিক আছে, মানে হিটের এক্সচেঞ্জ হইতে পারবে। তাহলে এইটা যদি T2 হয়, আস্তে ধীরে কি হবে যে এইটাও হয়তো সে T2 বানায় ফেলবে আস্তে ধীরে। তুমি যদি মাসের কনসেপ্টটাও নিয়ে আসো তাহলে একটু ভালো হয়। তাহলে যেটা হয় আর কি, যে এইটার মধ্যে তুমি যদি কিছু মাস এখন আস্তে আস্তে পুট করা স্টার্ট করো, আস্তে আস্তে পুট করা স্টার্ট করো, তাহলে কি হবে যে এইটার একটু কম্প্রেশন হয়ে যাবে। মানে এইটা হচ্ছে মানে পিস্টনটা কিছুটা নেমে যাবে। ঠিক আছে, পিস্টনটা কিছুটা নেমে যাবে, আস্তে ধীরে পুট করলে ওয়েট গুলা বা মাস গুলা সেটা কিন্তু তোমার কিছুটা নিয়ে নেমে যাবে। কিছুটা নেমে গেলে তাহলে এই ক্ষেত্রে তুমি একটু ভালো মতো বলো, এই অবস্থাতে মানে ইনিশিয়াল কন্ডিশনে তার মানে প্রেসার কত ছিল? প্রেসার ছিল কিন্তু P3। আর ইনিশিয়াল কন্ডিশনে তার ভলিউম কত ছিল? V3। আর টেম্পারেচার ছিল T2। আর বর্তমানে এখন তুমি যখন মানে ওয়েট গুলো পুট করা স্টার্ট করলা, ঠিক আছে, মানে ভেরি স্লোলি, যে ওয়েট গুলো তুমি যদি এখন ভেরি স্লো বা খুবই আস্তে আস্তে তুমি যদি হচ্ছে এটাকে পুট করা স্টার্ট করো, তাহলে কি হবে যে আইসোথার্মালের একটা ঘটনা ঘটবে।
হ্যাঁ, এবং আস্তে ধীরে প্রেসারটা কিন্তু বেড়ে যাবে, কারণ কি কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে, প্রেসারটা বেড়ে যাবে, তার মানে কি P4 বড়, হ্যাঁ, প্রেসারটা বেড়ে যাবে। আর হচ্ছে V3 যেটা আছে, V3টা কিন্তু ইনিশিয়ালটা যেটা ছিল সেটাই এখন কি ডমিনেট করবে, তাহলে বা তুমি কি বলতে পারবা যে এখানে তোমার হচ্ছে V4 যেটা আসবে, ঠিক আছে, V4টা কিন্তু V3 থেকে কি কম হবে, কারণ কম্প্রেশন হচ্ছে। আরেকটা কথা, যেহেতু এখানে টেম্পারেচার এখানে T2 ছিল, এখানেও T2 হয়ে যাবে, তাহলে এই লাইনের উপরে টেম্পারেচারে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এই কন্ডিশন গুলা তুমি হচ্ছে এখন খালি গ্রাফে প্লট করবে। তুমি যদি আগের দুইটা স্টেপ বুঝো, এটা বোঝা তোমার কাছে কোনো মানে তেমন কিছুই না। হিট সিঙ্কের মধ্যে সে জাস্ট তাপ ছেড়ে দিল, এখানকার যে তাপগুলা ছিল, এই গ্যাসের যে তাপগুলা ছিল, এই তাপগুলা সে কি করলো, সে হচ্ছে এই হিট সিঙ্কের মধ্যে ছেড়ে দিল, হিট সিঙ্কের টেম্পারেচার T2 হইলো, তারপরে সে অন্য স্টেপে চলে যাবে। আগে আমরা স্টেপটা শেষ করি। তাহলে যেটা হইলো ফাইনালি সেটা হচ্ছে এই দিক বরাবর যদি P দেই, এদিকে যদি V দেই, যেহেতু এটা আইসোথার্মাল কার্ভ, তাহলে কিছুটা এই যে এইরকম হবে ফ্ল্যাট, হ্যাঁ, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এখন তুমি ধীরে সুস্থে প্লট করো। দেখো এই ক্ষেত্রে তোমার হচ্ছে, দেখো P3 কোনটাতে বসবে, এইটাতে বসবে, নিচেরটাতে বসবে না উপরেরটাতে বসবে? এইটাতে, এই যে দাঁড়াও, এইটাতে বসবে নাকি এটাতে বসবে? P3 বলো তো, যেহেতু P3টা P3 কম, স্যার হ্যাঁ P3 কিন্তু এটাতে উপরে বসবে, বসবে নিচেরটাতে নিচে বসবে, বসবে নিচে নিচেরটাতে বসবে, কারণ P তো এইদিকে দিছি, তাই না? P3 এটাতে বসবে, আর P4 তাহলে এটাতে বসবে, বসাও। তারপরে হচ্ছে মানে V3টা বড়, তাহলে V3টা বড় হইলে V3 এটাতে বসবে আর V4 এটাতে বসবে। আর এই লাইনটা আইসোথার্মাল লাইন, তাহলে এটার টেম্পারেচার T2, এটার টেম্পারেচার T2, ঠিক আছে। কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমরা বললাম এই স্টেপটা, এটাকে আমরা আইসোথার্মাল কম্প্রেশন বলতে পারি, বা হচ্ছে বাংলায় বললে এটাকে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচনও বলা যায়, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করি। হুম, এখন হচ্ছে স্টেপ 4। স্টেপ 4টা কি? স্টেপ 4টাতে এই যে দেখো, আবারও তুমি সেই ঘুরে ফিরে সেই সিলিন্ডারটা নিবা, এটা হচ্ছে তোমার সেই সিলিন্ডার। তোমার ইনিশিয়াল কন্ডিশন গুলো মনে আছে এই অবস্থাতে, যেটা থেকে তুমি মাত্র ফিরে আসলা, সেটা কি? একটা হচ্ছে P4, একটা হচ্ছে তোমার V4, আর এটা হচ্ছে টেম্পারেচার T2। এখন এটা হচ্ছে ইনিশিয়াল গুলো, ফাইনাল গুলো আমরা দেখতেছি পরে। এই সিলিন্ডারটা এখন কোথায় এসে রেস্ট করবে জানো? এটা রেস্ট করবে হচ্ছে আবারও সেই স্ট্যান্ডের উপর চলে আসবে। তোমার ওই যে পারফেক্টলি ইনসুলেটিং যে স্ট্যান্ডটা আছে, এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডের উপর আইসা রেস্ট করবে। এটা হচ্ছে সেই স্ট্যান্ড। হ্যাঁ, এখন তুমি একটু একটু ভালো মতো চিন্তা করো, তুমি এইখানে কিছু পরিমাণ ওয়েট বা মাস যদি এখন খুব ফাস্ট রাখা স্টার্ট করো, আবার একটু তুমি স্লোলি রাখতেছিলে, এখন খুব ফাস্ট রাখা স্টার্ট করতেছো, তাহলে কি হবে যে এইখানে তো কম্প্রেশন হবেই, এবং এটা খুব তাড়াতাড়ি কম্প্রেস করবে না, খুব তাড়াতাড়ি কম্প্রেস করবে, ঠিক আছে। আর আরেকটা কথা, স্ট্যান্ডে যেহেতু মানে এখানে তোমার পারফেক্টলি ইনসুলেটিং, তাহলে এইখান দিয়ে কোনো ধরনের হিট এদিকে পাস হইতে পারবে না, নো হিট পাসিং। এটা তুমি লিখতে পারো যে তাপ আদান প্রদান হবে না। আচ্ছা, ইদান কখনো আদান প্রদান লিখতে গিয়ে ইদান প্রদান লেখো না, আল্লাহ, মাঝে মাঝে হয়ে যাওয়ার কথা, আদান প্রদান কাছাকাছি নাও। যাই হোক, তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আর কি তোমার যেহেতু কম্প্রেশনটা হবে, ঠিক আছে, কম্প্রেশন হইলে তুমি ভালো মতো বুঝতেই পারতেছো এই অবস্থাতে, হ্যাঁ আবারও বলি, এই অবস্থাতে সিলিন্ডারটার টেন্ডেন্সি থাকবে এইটা, সে হচ্ছে আবারও, আমি আবারও বলতেছি, সে হচ্ছে আবারও সেই প্রথম স্টেটে ব্যাক করার ট্রাই করবে। একদম প্রথমে সে যে কন্ডিশনে ছিল সে ওই অবস্থায় ব্যাক করার ট্রাই করবে, মানে একদম ইনিশিয়ালি তার প্রেসার কত ছিল? P1। একদম ইনিশিয়ালি তার প্রেসার কত ছিল? P1।
হ্যাঁ, যেহেতু কম্প্রেস করতেছে তাহলে অবশ্যই পরের প্রেসারটা বেশি। আবারও সেম ভাবে যেহেতু কম্প্রেস করতেছে তাহলে এইটা থেকে তুমি যদি V1 বলো তাহলে V4টা V1 থেকে বেশি হবে। আরেকটা কথা, এইটা যেহেতু মানে তোমার সেই T1 টেম্পারেচারে গিয়ে সে হচ্ছে মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, যে T1 টেম্পারেচারে গিয়ে সে হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে গেছিল, তাহলে যেহেতু এইখানে স্ট্যান্ডটার কারণে সে কোনো হিট পাস করতে পারতেছে না, স্ট্যান্ডের কারণে কোনো হিট পাস করতে পারতেছে না, তাহলে টেম্পারেচার কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। আবার এখন মানে মানে ভুলে টেম্পারেচার T3 দিয়ে দিও না, কারণ সে আবার ইনিশিয়াল কন্ডিশনে ব্যাক করতেছে এবং সে হচ্ছে আগের সেই টেম্পারেচারটা রিটেইন করবে যেটা হচ্ছে তার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে সেই T1। এই T2 থেকে সে তখন T2 মানে T1 এ মুভ করে যায় এবং T1টা হচ্ছে এখানে বড় হয়। কারণ কি? কারণ হচ্ছে গ্যাসটা কম্প্রেস করতেছে, আর গ্যাস কম্প্রেস করলে টেম্পারেচার রাইজ করে, তোমরা এটা জানো। আবারও বলতেছি, গ্যাস কম্প্রেস করলে টেম্পারেচার রাইজ করে, এটা গ্যাসের একটা কমন ফেনোমেনা। ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি যদি এই ভ্যালু গুলাকে আবারও সেই ইন্ডিকেটর ডায়াগ্রামে প্লট করো, তাহলে তুমি যেহেতু এটা আচ্ছা লিখতে মন নেই, এটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন স্টেপ। এটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন স্টেপ। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন স্টেপ বা অ্যাডিয়াবেটিক লাইন কেমন হয়? এরকম খাড়া হয়। হ্যাঁ, এখানে তুমি যদি P দাও, এদিকে তুমি যদি V দাও, তাহলে আমাকে বলো তো এই পয়েন্টটা কি হবে আর এই পয়েন্টটা কি হবে? এটা P1 হবে না, কারণ P1 তো P4 থেকে বড়, তাই না? বুঝে বুঝে পড়বা, নাহলে বুঝবা না। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কত? T1। আর এটা কত? এটা হচ্ছে V4, এটা হচ্ছে T2। আবার মাতবরি করে এখানে T4 লিখে দিও না। ঠিক আছে? যেহেতু এটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন স্টেপ, এটার মধ্যে কিন্তু টেম্পারেচারের চেঞ্জ, এই যে এটার মধ্যে টেম্পারেচারের পরিবর্তন আছে T1 থেকে T2 বা T2 থেকে T1। ঠিক আছে? এই চারটা স্টেপই আমরা হচ্ছে এখন কম্বাইন করে দেখবো আর কি, যে কম্বাইন করলে এটার গ্রাফটা কেমন দাঁড়ায়। আরো কোনো এতটুকুতে কোশ্চেন থাকলে করতে পারো। এনিমান? ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি যদি ওই চারটা স্টেপকে কম্বাইন করে দেখাই, তাহলে একটু দেখো, কম্বাইন করে দেখাইলে কিছুটা দেখো। প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা ছিল একটা আইসোথার্মাল এক্সপানশন, কিছুটা এরকম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা আমরা প্রথমে কি পাইছিলাম? এটাকে A পয়েন্ট বললে, এটাকে B পয়েন্ট বললে। হ্যাঁ, এই পয়েন্টে কি কি ছিল? এই পয়েন্টে ছিল হচ্ছে P1 V1 T1। যেহেতু এটা আইসোথার্মাল, এটা হবে P2 V2 T2। আচ্ছা, এখান থেকে আরেকটা কার্ভ এভাবে নিচে নেমে যাবে। এটা কি? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কি? অ্যাডিয়াবেটিক এক্সপানশন। সেটা কত আসে? T3, সরি এটা T1 হবে, যেহেতু এটার মধ্যে টেম্পারেচার চেঞ্জ নাই। এটা হচ্ছে T2। আর এটা আবার হচ্ছে এখান থেকে এটা এইভাবে আসলো, এখান থেকে এইভাবে আসলো, এইখান থেকে এইভাবে এইটা আসলো। এটা এই পয়েন্টটা কি হবে? এটা হচ্ছে ডি পয়েন্ট। ডি পয়েন্ট, ডি পয়েন্টের কোঅর্ডিনেট গুলা কি কি? একটা হচ্ছে তোমার P4 V4 আর একটা হচ্ছে T2। যেহেতু এটা একটা আইসোথার্মাল কার্ভ, এটা ডি V4 D4, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে লাস্টে এভাবে মিলাই দিবা, এটা হচ্ছে আইসোথার্মাল, সরি এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কন্ট্রাকশন। তাহলে চারটা ইআই আমি দেখলাম। আর এইখানে কি ছিল? এইখানে হচ্ছে তুমি একটু ভালো মতো যদি বুঝায় বলে দাও, তাহলে তুমি এখানে এটা বলে দিতে পারো যে এবির মধ্যে তুমি তাপ দিছিলা Q1 পরিমাণ, আর এটার মধ্যে তোমার হচ্ছে হিট সিঙ্কের মধ্যে তাপ বের হয়ে গেছে Q2 পরিমাণ। আর এই লাইনটার উপরে পুরো জায়গায় টেম্পারেচার ছিল T1 সাস্টেইন করতেছিল, আর এই পুরো লাইনের উপরে টেম্পারেচার সাস্টেইন করতেছিল T2। এই কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিলাম। আবারও বলে দেই, Q1টা কি? Q1টা হচ্ছে ওই যে সে মানে হিট সোর্স থেকে কি পরিমাণ তাপ নিল,
হিট সোর্স থেকে কি পরিমাণ তাপ সে নিল সেটার পরিমাণ, আর কিউ2টা কি, কিউ2টা হচ্ছে সিলিন্ডার থেকে কি পরিমাণ তাপ হিট সিঙ্কে বের হয়ে গেল সেটা হচ্ছে কিউ2, সেটা হচ্ছে কিউ2। এটা আর কিভাবে ফিগার দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন পড়া শেষ হয় নাই, পড়াটা হচ্ছে এখন এইখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। এখন তুমি হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম যখন ড্র করো তখন আমরা বলি কি যে কার্ভের নিচে, কার্ভের দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে হচ্ছে যে এই কার্ভের নিচে যতটুকু এরিয়া থাকবে, সেটাই আমার কি হয়, ওয়ার্ক ডান হয় বা কৃতকাজ হয়, সেটা আমি বলছিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কৃতকাজ হিসাব করব। কৃতকাজ কিভাবে হিসাব করব, দেখো তুমি হচ্ছে এটাকে একটু এক্সটেন্ড করো, এইভাবে করে এক্সটেন্ড করো, এটা হচ্ছে এরকম, এটাকে এক্সটেন্ড করো, এটাকে হচ্ছে এরকম করে এক্সটেন্ড করো, এটাকে এক্সটেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কয়েকটা পয়েন্ট পাবো, মনে করি এখানে কি কি দিচ্ছি, এটা হচ্ছে এবিসিডি, এবিসিডি দিচ্ছি, তাহলে এটাকে আমি ই দেই, এটাকে এফ দেই, এটাকে জি দেই, এটাকে এইচ মনে মনে দিলাম। এখন হচ্ছে আমি এক একটা পার্ট নিয়ে কাজ করব। যেমন তুমি দেখো, আমি যদি এবি পার্টটা চিন্তা করি, এবি পার্টটাতে কি হয়েছিল নিমান, এবি পার্টে আইসোথার্মাল এক্সপানশন হয়েছিল, ঠিক আছে, আইসোথার্মাল এক্সপানশন হয়েছিল। আর আইসোথার্মাল এক্সপানশনের জন্য তোমার কৃতকাজ বা আইসোথার্মের জন্য কৃতকাজ ওয়ার্ক ডান সমান সমান কি হয় বলতো, মনে আছে কারো নিমান? আচ্ছা, আমি লিখে দিই, তোমাদের মনে থাকার কথা যে এইখানে এনআরটি, যেহেতু এখানে হচ্ছে লন, এখানে হচ্ছে তোমার V2/V1, ফাইনাল বাই ইনিশিয়াল। আচ্ছা, খেয়াল করো, তুমি যদি এখানে এবি পার্টের জন্য কাজ হিসাব করো তাহলে তুমি কি পাবা, W1 সমান সমান, যেহেতু এখানে এনআরটি আছে, এখানে যেহেতু তুমি টেম্পারেচার T1 ইউজ করছো তাহলে এখানে আস্তে করে T1 দিয়ে দিবা, ঠিক আছে। আর হচ্ছে লন V2/V1, V2 মানে হচ্ছে কি ছিল তোমার, হচ্ছে ইনিশিয়াল, সরি ফাইনাল ভলিউম বাই হচ্ছে ইনিশিয়াল ভলিউম, এটা ছিল তোমার আইসোথার্মালের জন্য কৃতকাজ। এটাকে তুমি এইভাবেও বলতে পারো, দেখো এবির আন্ডারে যে কাজটা বা হচ্ছে এরিয়াটা আছে সেটাই হচ্ছে তোমার কৃতকাজ। যেমন দেখো এখানে এ বি ইজি, এ বি ইজি, এই যে দেখো এ বি ইজি, এইটা হচ্ছে বা জিই, তুমি এটাও লিখতে পারো এ বি জিই, এইটার যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা এটা হচ্ছে তার কৃতকাজ, ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হচ্ছে তার কৃতকাজ। আরেকটা কথা, তোমাদের কি মনে আছে কিনা জানি না, আইসোথার্মের মধ্যে, ঠিক আছে, আমরা পড়ছিলাম ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ, যেখানে আইসোথার্ম হয় এখানে ডিইউ 0 হয়ে যায়, তাহলে যাহা ডাব্লিউ তাই কিউ। তাহলে তুমি এটাও বলতে পারবা কিছুটা যে এইটা W1 সমান সমান যেটা হবে সেটাই আমার কিসের এক্সপ্রেশন, এটা আসলে এটা একটা কিউ এরও এক্সপ্রেশন, এটা কিন্তু একটা কিউ এর না বা কিউ1 এর এক্সপ্রেশন, ঠিক আছে। তুমি এই যে কিউ1 এর পরিমাণটা এখান থেকে বের করতে পারবা, বুঝাইতে পারলাম? এই যে কিউ1 এর পরিমাণটা অনেক সময় বের করতে বলে ঠাস ঠাস করে, কোনো একটা হার্ড এক্সামে হয়তো দেয় অনেক সময়, তখন প্রমাণ বুঝে না যে কিউ1 কিভাবে বের করবো, আটকে গেলাম তো। সবকিছুর এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে। এটা বুঝতে কারো প্রবলেম? এটা আমি আগের ক্লাসে পড়া থেকে বুঝাচ্ছি। এটা যদি চলে যায় তাহলে তুমি হচ্ছে এখন বিসি পার্টে চলে আসো। এনিওয়ান, বিসি পার্টে কি হবে? বিসি পার্টে হয় হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক এক্সপানশন। আর অ্যাডিয়াবেটিকের জন্য কৃতকাজের পরিমাণ কি হয় মনে আছে কারো? কৃতকাজের পরিমাণ কি হয়? W2 বললে কি হবে? NR, যদি টেম্পারেচার দিয়ে বলি তাহলে nRT2 মাইনাস T1 হবে, বাই হবে হচ্ছে 1 মাইনাস গামা, এরকমই একটা সূত্র হবে, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের কৃতকাজের পরিমাণটা এটা হবে, ঠিক আছে। যেহেতু তোমার এখানে এই যে এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, ওই হিসেবে এটা লিখে দিতে, ঠিক আছে। আরেকটা জিনিস পড়াইছিলাম হয়তো যে কি জানি বলে যে যখন অ্যাডিয়াবেটিক হয়, অ্যাডিয়াবেটিকের মধ্যে তোমার 0 হয় কোনটা, এই যে এইটা 0 হয়ে যায়, আর তখন হচ্ছে W সমান সমান মাইনাস ইউ হয়ে যায় আর কি, ঠিক আছে। এটা আর কিভাবে কাজ করে এই ক্ষেত্রে, তাহলে তুমি যে W এর এক্সপ্রেশনটা লিখছো এটার জন্য তার এখানে তোমার যদি কেউ বলে ইউ2 এর পরিমাণটা, অথবা তুমি হচ্ছে এখানে চেঞ্জ অফ কি বলে এটাকে, চেঞ্জ অফ
ইন্টারনাল এনার্জি তুমি যদি বের করতে বলে, ঠিক আছে, এটা কি হবে, এটা জাস্ট এইটার মাইনাসটা হবে, বা তুমি এটা এইভাবে লিখতে পারো এনআর T1 মাইনাস T2 বাই 1 মাইনাস গামা, যেহেতু এখানে মাইনাসটা চলে আসে। তোমাকে যদি এই ক্ষেত্রে মানে বিসি এর মধ্যে বা বিসি কার্ভের উপরে তোমাকে যদি কেউ কৃতকাজ বের করতে বলে, ডাব্লিউ এর এক্সপ্রেশনটা আসবে এইটা। এটা কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে W2 থেকে বুঝলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আগের ক্লাসগুলোতে আমি ডিসকাস করে আসছি, এই জন্য আর এলাবোরেটলি বললাম না। কারো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। এটা বোঝা গেল? অথবা তুমি, আচ্ছা আরেকটা কথা, এই ক্ষেত্রে তোমার যদি বিসির জন্য যদি ক্ষেত্রফল দিয়ে বোঝাইতে হয়, তাহলে কি আসবে, বি সি এইচ জি। এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হচ্ছে তোমার সেই কৃতকাজ বিসির জন্য। ঠিক আছে, তাহলে ঠিক এই অবস্থাতেই তুমি হচ্ছে পরে সিডির জন্য, তারপরে ডি এর জন্য এটা বের করতে পারবা, তাই না? সি এর জন্য, সরি, সিডির জন্য আর ডি এর জন্য তুমি কিন্তু বের করতে পারবা। তাহলে আমি একটু দেখাই। তাহলে তুমি যদি এখন সিডির জন্য বের করো, সিডির জন্য বের করলে কি আসবে, সিডি হচ্ছে একটা আইসোথার্মাল, কি ছিল, আইসোথার্মাল কম্প্রেশন ছিল। হ্যাঁ, এটার জন্য সূত্র কি ছিল, W3। ভালো মতো বুঝো, এখানে কিন্তু আবার ধূপধাপ করে এনআর T1 লিখে দিও না। এই লাইনের উপরে দেখো, একটু দেখে আসো, উপরের দিকে তাকাও, যে উপরের দিকে তাকাও, এই লাইনের উপরে টেম্পারেচার কত, এই সিডির উপরে T2, এখানে কিন্তু T2 ইউজ করতে হবে। ঠিক আছে, ভালো মতো মাথায় রেখো, এনআর T2 হবে। এখন তুমি কিন্তু আবার এখানে ভুলে T1 লিখে দিও না, এটা কিন্তু T2 হবে, এনআর T2 লন। এখন দেখো উপরে কি হয়, ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, দেখো তো এইটার মধ্যে, এটার দিকে মানে অ্যারো সাইনের দিকে তাকাইলে V4 টা হচ্ছে ফাইনাল, আর ইনিশিয়াল কত, V3। তাহলে এইটার দিকে এখন তুমি কি করবা, লন, এটা হবে V4 বাই V3। বোঝা গেল, লন V4 বাই V3। এটা আসলে কিসের এক্সপ্রেশন হবে, সেই Q2 এর এক্সপ্রেশনটাও সমানই হবে। কারণ কি বলছি, কারণ হচ্ছে আইসোথার্মের মধ্যে ওয়ার্ক সমান সমান কি হয়, হিট গিভেন হয়। ঠিক আছে, আচ্ছা, এটা আবার কিসের ক্ষেত্রফলের সমান হয়, এটা হচ্ছে দেখে আসি, এটা হচ্ছে কি কি, CHFD। আচ্ছা, তাহলে এটা হচ্ছে CHFD ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমানের কৃতকাজ হবে। আচ্ছা, সিডি পার্টটাও গেল। এখন আমার আসবে কি, এখন আমার আসবে হচ্ছে, এখন আসবে কিসের, ডি এর পার্টটা আসবে। ডি এটা কি ছিল, ডি এটা ছিল হচ্ছে অ্যাডিয়াবেটিক কি কম্প্রেশন। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এটা যদি হয় তাহলে এটা আসবে W4 সমান সমান NR। ভালো মতো বুঝো, এটা কিন্তু এখন ভালো মতো দেখো, আমি তোমার ফিগারটা দেখাই, ফিগার ছাড়া বুঝবা না। এই যে NR, এটা কিন্তু হয় হচ্ছে যে 1 মাইনাস গামা, উপরে হয় হচ্ছে কি যে, হ্যাঁ, কি হয় যে এখানে তোমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল, যে T2 হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, এটা হবে। ঠিক আছে, হ্যাঁ, T2 মাইনাস T1, এই তোমাদেরকে দেখাইলাম ইনিশিয়াল মাইনাস ফাইনাল। তাহলে এটার জন্য কি হবে, না সরি বললাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে, সরি 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 সরি, সরি আমি একটু ভুল বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটু ভুল বলে ফেলছি, এটা হবে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সূত্রটা আমি একটু ভুল বলে ফেলছিলাম। এখন ঠিক আছে, এখন তুমি এখানে যদি লিখে দাও তাহলে এটাতে আসবে হচ্ছে NR T1 মাইনাস T2, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই 1 মাইনাস গামা। ঠিক আছে, আর তুমি এটার মধ্যেও যদি সেই কি জানি বলে, যে তোমার এটা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা দেখতে চাও বা ডেল্টা ইউ এর পরিমাণটা দেখতে চাও, সেটা হচ্ছে জাস্ট এটাকে উল্টাই দিবা, যেহেতু মাইনাস আসে NR T2 মাইনাস T1 বাই 1 মাইনাস গামা। ঠিক আছে, এবং এইটা কিসের ক্ষেত্রফলের সমান,
এই ওয়ার্কটা বা হচ্ছে W4টা সেটা হচ্ছে ADFE 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 ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে এটা, ঠিক আছে, ক্ষেত্রফলের সমান হবে। আচ্ছা, এখন লাস্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে যে এখানে তোমার এখন মোট কৃত কাজ বের করতে হবে, ঠিক আছে। মোট কৃত কাজটা কিভাবে বের করবা দেখো, মোট কৃত কাজ মানে কি জানো, মানে হচ্ছে যে নেট ওয়ার্ক ডান কত হলো, ডাব্লিউ নেট সমান সমান কি, তুমি প্রত্যেকটা ওয়ার্ক মানে এই যে ডাব্লিউ ফর তুমি যদি এটাকে এবি বলো, ডাব্লিউ ফর বিসি বলো, ডাব্লিউ ফর সিডি বলো, প্রত্যেকটা কার্ভের জন্য তুমি একটা ওয়ার্ক পাইতেছো, দিয়ে বলো প্রত্যেকটাকে সামেশন করে দিবা, সামেশন করে দিলে দেখবা ডাব্লিউ অফ নেট সমান সমান ডাব্লিউ অফ এবি ভ্যালু কত, এটা ছিল মেবি এনআর টি1 লন ফাইনাল বাই ইনিশিয়াল প্লাস এনআর টি2 মাইনাস টি1 বাই হচ্ছে 1 মাইনাস গামা প্লাস এনআর টি2 সরি এনআর টি2 এটা ছিল ডব্লিউসিডি ছিল লন, এটা ছিল হচ্ছে ফাইনাল বাই ইনিশিয়াল ভি4 বাই ভি3, তারপরে কি ছিল প্লাস এনআর, হ্যাঁ এটা ছিল টি1 মাইনাস টি2 বাই 1 মাইনাস গামা। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা কি যে এই যে এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা, ঠিক আছে, হ্যাঁ তুমি এই মাইনাসটাকে বের করে দিলে দেখবা যে এটা কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে এই পোরশনটা আর এই পোরশনটা মাইনাসটাকে বের করে দিলেই দেখবা যে কাটা চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে আমার এক্সপ্রেশন থেকে, ডাব্লিউ অফ নেট থেকে কি থাকতেছে, নেট থাকতেছে সেটা হচ্ছে এনআর টি1 লন ভি2 বাই ভি1 টা থাকবে প্লাস, মানে হচ্ছে ঘুরে ফিরে শুধুমাত্র আইসোথার্মের ওয়ার্ক ডানটুকু থাকবে আর অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানটুকু কাটাকাটি হয়ে চলে যাবে। এটা হচ্ছে ডাব্লিউ অফ নেটের পরিমাণটা, এটাই হচ্ছে সেই এক্সপ্রেশনটা তোমাদের যেটা লাগবে। এবং ডাব্লিউ অফ নেট এটা আসলে কোন এরিয়ার সমান সেই এরিয়াটা আমি বলে দিই, এই এরিয়াটা হচ্ছে ডাব্লিউ অফ নেট যেটা তোমাদেরকে আমি আগেও পড়ায় আসছি, এটা হচ্ছে এই যে ভিতরের যে এরিয়াটা আছে, এই যে ভিতরের যে এরিয়াটা আছে ডাব্লিউ অফ নেটটা হচ্ছে ভিতরের এরিয়াটার সমান। ডাব্লিউ অফ নেটটা কি, সেটা হচ্ছে ভিতরের এরিয়াটার সমান। তাহলে এরিয়া অফ এ বি সি ডি, ঠিক আছে, এটা হচ্ছে ভিতরের এরিয়ার সমান, এ বি সি ডির ক্ষেত্রফলের সমান, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাব্লিউ নেট। আচ্ছা, এইটা আমার টোটালটা গেল হচ্ছে কার্নো সাইকেল, ঠিক আছে, কার্নো সাইকেল। এই জিনিসটাই বই একটু অন্যভাবে লেখা আছে, হয়তো তোমরা নিজেরা বই স্টাডি করো, বই স্টাডি করে এই ফিগারটা দেখো, এই ফিগার থেকে টুকটাক কিছু ম্যাথও আছে, আমি এগুলো দেখাই দিব, সমস্যা নেই, কঠিন কিছু না। আর এই চ্যাপ্টারে আমাদের হচ্ছে মেইনলি লাস্ট দুইটা টপিকস বাকি আছে, একটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি এফিসিয়েন্সি বাকি আছে, আর হচ্ছে মেবি রেফ্রিজারেটরটা একটু দেখাইতে হবে, এটা সোজা আছে রেফ্রিজারেটর। আরেকটা জিনিস বাকি আছে মেবি, আরেকটা হচ্ছে তোমার আরেকটা কি এনট্রপি, এনট্রপি, এই তিনটা জিনিস বাকি আছে। এই তিনটা জিনিস আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখে শেষ করে ফেলবো চ্যাপ্টার, ঠিক আছে। আজকে মোটামুটি এতটুকুই থাকুক। স্ক্রিনশট নিয়ে একটু উপরে নেন, একটু উপরে আচ্ছা, নেন। এটা স্ক্রিনশট আমি ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, তো প্রবলেম নাই। আরেকটু উপরে, আরেকটু। আচ্ছা, আইসোথার্মাল কম্প্রেশনের নিচ থেকে দেন, আইসোথার্মাল কম্প্রেশন। হইছে সবার? এক মিনিট শোনা দেন। আরে